জাতির দুর্বল সময়ে শক্তিশালী মানবের জন্ম হয়। এটি বাণী চিরান্তরী, এটা কথিত আছে এবং বাস্তবেও। কিন্তু এই কথাটি নিয়েই আমি দুইটি ধারায় ছোট করে আলোচনা করব। দুইটি প্রবাহ, দুইটি ধারা একই রাষ্ট্রের ভিতর অর্থাৎ বাংলাদেশের ভিতরে সমানভাবে 15টি বৎসর নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, অপমানিত, অবদলিত, সকল ধরনের নিষ্ঠুরতার ভিতর দিয়ে গেছে। দুইটি ধারা আমি পরিষ্কার করি। একটি হলো বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আরেকটি হলো সদ্য প্রকাশিত অর্থাৎ 24 জুলাই আগস্টের সূর্য সন্তান বিপ্লবী অভ্যুত্থানের মহানায়কেরা, মহামানবেরা, শক্তিশালী মানব যাদেরকে বলে তারা হাসনাত, সার্জিস, নাহিদ, মাহমুদ এবং আরও এদের মতো নাম জানা এই মুহূর্তে হয়তো মনে পড়ছে না বা অজানা অনেক সূর্য সন্তানেরা এই 15 বৎসরে নির্যাতনের প্রতিবাদ স্বরূপ প্রকৃতি, রাষ্ট্র বা সৃষ্টিকর্তা যে কেউ যে কোনো শক্তিতেই এই সূর্য সন্তানদের জন্ম হয়েছে, যেন এই জালেম, এই নির্যাতনের চাবুকের ধারক বাহকেরা কিভাবে রাষ্ট্র থেকে চিরদিনের জন্য অবক্ষয় হয়ে যাবে, চিরদিনের জন্য রাষ্ট্রের ক্ষমতা হারিয়ে নিরুদ্দেশ হবে, দেশান্তরিত হবে এবং সর্বোচ্চ তাদের গোষ্ঠীগতভাবেই অপমানের শীর্ষ স্থানে আল্লাহ তাদেরকে অবতীর্ণ করে দেবেন। এই জন্যই এই সূর্য সন্তানদের জন্ম দিয়েছে এই রাষ্ট্র, তার গর্ভে ধারণ করেছে এই মহামানব সন্তানদেরকে, যাদের আহ্বানে সাড়া দিয়ে, যাদের অত্যাচারিত অবস্থা দেখে, যাদের নিপীড়িত অবস্থা দেখে, যাদের মজলুমের অবস্থা দেখে পুরা জাতি ব্যথিত হয়েছে, পুরা জাতি তাদের হাহাকারে আর্তনাতে রাস্তায় নেমে এসেছে, তাদের সাথে আন্দোলনে সম্পৃক্ত হয়েছে এবং এক কাতারে দাঁড়িয়েই একটি স্বৈরা শাসককে দেশ থেকে বের করে দিতে অভ্যুত্থানের মতো এক মহা জাগরণ সৃষ্টি করেছে। এটা হলো জাতির সূর্য সন্তানদের জন্ম এবং অভ্যুত্থানের কাহিনী। ঠিক একই ধারায়, একইভাবে আরেকটি সম্প্রদায় এই নির্যাতনের মধ্যেই ছিল, নিপীড়নের মধ্যেই ছিলই, কিন্তু তারা সেই নির্যাতন নিপীড়ন কিভাবে ভোগ করেছে, অর্থাৎ সেই ধর্ষিতার মতো ধর্ষণ যখন অবধারিত তখন এনজয় করাই শ্রেয়। বিএনপি ঠিক সেটাই করেছে। যখন তাদের উপরে নির্যাতন নিপীড়ন অনিবার্য তখন তারা সেটাকে উপভোগ করেছে বিভিন্নভাবে। সেটা আমি পরে আসছি, আগে মেন কথাটাই থাকি। একটি দল 15-16 বছর ধরে হামলা, মামলা, নির্যাতন, ঘর ছাড়া, বাড়ি ছাড়া হলো, কিন্তু এটা কতিপয় কর্মী এবং জেলা পর্যায়ের মধ্য সারির নেতারা, ভিআইপি নেতা, হেভিওয়েট নেতা, যারা সর্বোচ্চ নির্ধারণী ফোরামে ছিলেন, তারা কিন্তু কেউ ঘর ছাড়া হননি, বাড়ি ছাড়া হননি। কিছু কিছু সময় দলকে উৎসাহ জাগাতে স্বইচ্ছায় কারাবরণ করেছে এবং বিএনপির হাইকমান্ডকে তাদের দিকে নজর রাখতে বা তাদের দিকে আকৃষ্ট করতে নিজেরা রাস্তায় দাঁড়িয়ে নেগো করে পুলিশের হাতে নির্যাতিত হয়েছে, বা কখনো পলায়ন অবস্থায় নিজেদেরকে গা ঢাকা দিয়ে দেখিয়েছে যে হ্যাঁ আমরা নির্যাতনের ভিতরে আছি। পক্ষান্তরে আড়ালে আবডালে তারা প্রচুর পরিমাণে তাদের ব্যবসা বাণিজ্য, অর্থ সমস্ত কিছু তারা বিগত এই স্বৈরা শাসকের কাছ থেকেই খুব কৌশলীভাবে গ্রহণ করেছে। তাদের জীবনকে তারা ভোগ করেছে। তাদের সন্তান সন্তাদি সব দেশের বাইরে এখনও ছিল এবং আওয়ামী লীগ সরকারের সময়ই তারা এই সেটেলমেন্টগুলো করেছে অত্যন্ত নিশ্চুপে, নীরবে, নিভৃতে। তাহলে একদিকে সূর্য সন্তানেরা জন্ম নিল, অন্যদিকে নির্যাতনের ভিতরে থেকে একটি দল আজ নেতৃত্বহীন, একটি দল দালালে পরিপূর্ণ,
চাটুকারিতায় পরিপূর্ণ। দালালি করেছে, নিজের দলের সাথে যেমন এক করেছে, ঠিক তেমনি বিপরীতমুখী হয়ে আমলীগের সাথে করেছে। বারবার বিপ্লবে আন্দোলনের কথা বলে তারা আর আন্দোলনে আসেনি। ঈদের পরে আন্দোলনের কথা বলে বারবার দলটির কর্মীদের, মাঝারি নেতাদের বিভ্রান্ত করা হয়েছে। তাদেরকে বিপদের মুখে ঠেলে দিয়ে তারা ওই দলের কাছ থেকে, অর্থাৎ তৎকালীন সরকারের কাছ থেকেই উপঢৌকন গ্রহণ করেছে। আর এক দিক কি, তারা দলের হাইকমান্ডকে আকৃষ্ট করতে তাদের নামে বড় বড় স্লোগান তৈরি করেছে, তারেক জিয়া আসছে, রাজপথ কাঁপছে, খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। এই যে কত বড় ধোঁকাবাজির কিছু স্লোগান দিয়ে এই দলটাকে এমন একটি দালালের মধ্য দিয়ে পরিপূর্ণতায় ভরে রেখেছে যে দল নিজেই বুঝতে পারেনি কে তার দলের লোক, কে তার দলের ভিতরে বসে অন্যকে প্রমোট করছে। ইদানিং হাসনাত স্পষ্ট করে বলেছেন রুমিন ফারহানার নাম, যে ছিল আমলিগ বিষয়ক সম্পাদক, পরিপূর্ণভাবে এটি একটি সত্য, সম্ভাবনাময় এবং সঠিক তথ্য সে বলেছে। আমি রুমিন ফারহানাকে নিয়ে পরে আরেকটি ভিডিও করব, কিন্তু আমি যেটা নিয়ে কথা বলছি এখন সেটার দিকে আমরা আদিষ্ট থাকি। ফজলুর রহমান ফজা, এদের গমন পথ কোত্থেকে, কোন পথে এরা গমন করলো, কিভাবে আসলো, এই ফজলুর রহমানের কি ইতিহাস? বিগত দিনে আমলিগকে যেভাবে সে চোরে খেয়েছিল, ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেটে টাঙ্গাইল বাড়ি ওখানে থেকে কাছে ঢাকা হওয়াতে সে যে সুযোগ সুবিধা নিয়ে নিজেকে মুক্তিযোদ্ধা বানিয়ে, আইনজ্ঞ বানিয়ে, দলের একটি উচ্চ পদস্থ পর্যায় থেকেও দল থেকে বের হয়ে আসার সাথে সাথে এই যে বিএনপির ভিতরে উচ্চ পর্যায়ে তাদেরকে আসীন করানো হলো, এরা যে কত বড় গুপ্তচর। এদেরকে নিয়োগই দেওয়া হয়েছে, গোলাম মাওলা রনি থেকে শুরু করে রুমিন ফারহানারা, এরা প্রকৃতপক্ষেই সম্পূর্ণভাবেই নিয়োগকৃত আমলিগের এজেন্ট। এখনও বিএনপি এদেরকে চিনতে পারছে না, যেরা কত বড় ক্ষতির দিকে দলকে টেনে নিয়ে গেছে, যাদের জন্য আজ দল দেশ বিদেশের সর্ব জায়গায় প্রশ্নের সম্মুখীন হচ্ছে। দল নেতৃত্বহীন হয়ে পড়েছে শুধু এদের কথাবার্তা, এদের চালচলনে, এবং এই যে স্পেস দেওয়া, টকশোতে যাওয়া। হ্যাঁ, টকশোতে একজন যেতেই পারে, কিন্তু এরা প্রমোট করছে কাকে? এটা দল যদি চিন্তা করতো, হাইকমান্ড চিন্তা করলে এদের আরও আগেই, অর্থাৎ 5ই আগস্টের পরেই দল এদের বিরুদ্ধে প্রকৃত পদক্ষেপ নিতে পারত, কিন্তু পারেনি। কারণ হাইকমান্ড হয়তো অসহায়, হাইকমান্ড বা নীতি নির্ধারণী কমিটি হয়তো অসহায়। তাহলে দল চালাচ্ছে কে? বিএনপির নেতৃত্বে কে আছে? শুধু কি মাঠের যে কর্মীরা এরাই প্রকৃতপক্ষে সঠিক আছে? আর হাইকমান্ডের পরেই যারা আছে, যাদের মুখের দিকে, যাদের কথার দিকে, যাদের বক্তৃতার দিকে সাধারণ কর্মী নেতারা তাকিয়ে থাকে, তারা কি দলকে বিক্রি করে ফেলেছে কারোর কাছে? এইগুলো এখনে ভাবার সময়, ভাবতে হবে, এবং খুব দ্রুত। শোকজ কোনো সলিউশন না। আমি একটু আগে লিখেছি যে শোকজ হলো পুলিশি ফ্যাশন। পুলিশ যত বড় অপরাধ করুক, অন্যায় করুক, তদন্ত করুক, যাই করুক, ধরা পড়ার পরে তাকে বলে জেলা পুলিশ লাইনকে ক্লোজ করা হয়েছে, রাজারবাগে ক্লোজ করা হয়েছে, তারপরে আর কি হয়? আর কোনো আদ্যপান্ত পাওয়া যায় না, অর্থাৎ তার শাস্তি হলো ক্লোজ করা। আওয়ামী লীগের কেউ অপরাধ করলে, অন্যায় করলে, যেটা যখন ফোকাসে আসে, হাইলাইটস হয়ে যায়, যেমন গাজীপুরের মেয়র জাহাঙ্গীর শেখ মুজিবকে নিয়ে কিছু কথা বলায় সে দলীয় আইন শৃঙ্খলা ভঙ্গ করেছে, তাকে নয় তার মাকে দেওয়া হলো। কেন? গাজীপুর আর কোনো বিএনপি নেই যে তাকে মেয়রের জন্য নির্বাচিত করা হবে। বদি, ইয়াবা ব্যবসায়ী, ইয়াবা বাবা বদি, তাকে না দিয়ে তার বউকে দিতে হবে। বিএনপিতে এখন সেই রেওয়াজটাই যেন চালু হয়ে গেল। ফজাকে 3 মাসের জন্য পদ স্থগিত করা হলো। অর্থাৎ এমন কি
কনস্টিটিউশনে বেঁধে দেওয়া আছে যে দলের সর্বোচ্চ জায়গায় বসে দলের ক্ষতি হয় এমন বক্তব্য দেওয়া, এমন আচরণ করলেও তাকে শোকজ করতে হবে। এটা সেই পুরনো ধাঁচাই, পরবর্তীতে তাকে তার জায়গায় ফিরিয়ে আনা হবে। এই পুরনো দিনের রেওয়াজ থেকে ফিরে আসতে হবে। বর্তমান যুবক সিচুয়েশন, বর্তমান যে সেন্টিমেন্ট, বিশেষ করে জুলাই আগস্টের পরে সাধারণ মানুষের ভিতরে যে জাগ্রত বিবেকের যে একটি সজাগ দৃষ্টি তাদের মধ্যে উজ্জীবিত হয়েছে, উদ্বেলিত হয়ে উদ্গারিত হয়েছে, এই জিনিসটা বুঝতে হবে। এসব নাটক ছলনা যাই বলেন না কেন, ভোটের পাতে কিন্তু শূন্য, কলার পাতায় কিন্তু পাত শূন্য হয়ে আছে। ওখানে বসে যতই যাই করেন, সেই কেন্দ্র দখল বা আওয়ামী লীগের মতো ভোট নীরবে নিশ্চুপে মারার দিন শেষ। হাতে হাতে মোবাইল, মিডিয়া তৎপর থাকবে এবং এনসিপি যাই করুক না কেন, ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের যে মানুষগুলা তারা এখনও ধীর অপেক্ষায় আছে, পর্যবেক্ষণ করছে কারা কারা কিভাবে আবার ক্ষমতায় আসার অপচেষ্টায় লিপ্ত। অতএব হাইকমান্ডকে পরিষ্কার করে দলের নীতি নির্ধারণীর ওই জায়গাটাকে যদি জঙ্গলমুক্ত, আগাছামুক্ত না করে দলকে অ্যাট এ গ্লান্স সব পরিষ্কার পরিচ্ছন্ন না করা হয়, দলের ভরাডুবি নিশ্চিত। নির্ভাবনায় থাকুন। আসসালামু আলাইকুম।